হ্যালো স্টুডেন্টস, কেমিস্ট্রি ডিসকাশন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে এই ভিডিওটিতে আমি হায়ার সেকেন্ডারির কেমিস্ট্রি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে হ্যালো হাইড্রোকার্বন। তো অর্গানিক কেমিস্ট্রিতেও যে তোমাদের যে কেমিস্ট্রি সিলেবাসে অর্গানিক কেমিস্ট্রি পার্টেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি একটি অধ্যায় হ্যালো হাইড্রোকার্বন। তো এই হ্যালো হাইড্রোকার্বনের কিছু অংশ আজকে আমরা পড়ব। কিছু অংশ বলতে আমরা হ্যালো হাইড্রোকার্বন কী, হ্যালো হাইড্রোকার্বন প্রিপারেশন বিভিন্ন ক্লাস অফ অর্গানিক কম্পাউন্ড থেকে কীভাবে করা হয়, তাদের কিছু প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস এবং এদের কেমিক্যাল রিয়াকশন, যারা কী কী কেমিক্যাল রিয়াকশন পার্টিসিপেট করে, আর সেখানে কিছু নেম রিয়াকশন আছে, সেই নেম রিয়াকশনগুলো সম্পর্কেও একটু ধারণা তৈরি করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক তাহলে আজকের এই পড়াশোনা। তো হ্যালো হাইড্রোকার্বন, আমরা নর্মালি যদি বলি হ্যালো হাইড্রোকার্বন কী জিনিস, তো এটা একটা অর্গানিক কম্পাউন্ড। এবার সেই অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে একটা হ্যালোজেন পরমাণু অ্যাটাচ থাকবে। যে অর্গানিক যে পার্ট, আর কি যদি একটা তোমরা অ্যালিফ্যাটিক বা অ্যালকাইল গ্রুপ ভাবো, আর যদি একটা অ্যালকাইল গ্রুপ হয়, তো সেই অ্যালকাইল গ্রুপের সঙ্গে একটা হ্যালোজেন পরমাণু যুক্ত আছে। তার মানে কি, যে অর্গানিক যে কার্বন, সেই অর্গানিক কার্বন পরমাণুর সঙ্গে যদি একটা হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে, এক্স ফর হ্যালোজেন, এক্স মানে সেটা ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন যে কোনো হতে পারে। তো সেই হ্যালোজেন পরমাণুর সঙ্গে ডাইরেক্টলি যদি আমাদের অর্গানিক কার্বনের অ্যাটাচমেন্ট থাকে, তখন সেই যৌগটাকে আমরা বলবো একটা হ্যালো হাইড্রোকার্বন। তো হ্যালো হাইড্রোকার্বন বেশ কয়েক রকমের হয়, যেমন অ্যালিফ্যাটিক সিস্টেমের ক্ষেত্রে আর কি, যে মনোহ্যালাইড তাদের বলে, তারপরে ডাইহ্যালাইড আছে এবং ট্রাইহ্যালাইড আছে। তো মনোহ্যালাইডে যদি আসি আমরা, তো কাদের আমরা বলবো মনোহ্যালাইড? যখন কিনা ওই হ্যালো হাইড্রোকার্বন যৌগটির মধ্যে একটাই মাত্র হ্যালোজেন পরমাণু থাকবে, তখন তাদের বলবো আমরা মনোহ্যালাইড। তো এরকম মনোহ্যালাইড 3 রকমের হতে পারে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। তো তাতে অ্যাকচুয়ালি প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি আমরা হ্যালাইড বলি। তো কখন আমরা প্রাইমারি হ্যালাইড বলবো? যখন যে এই এক্স মানে হ্যালোজেন পরমাণু যখন কার্বনের সঙ্গে আছে, আমাদের সেই অর্গানিক কার্বনের সঙ্গে, এই কার্বনে যদি মিনিমাম 2টো হাইড্রোজেন পরমাণু অ্যাটাচ থাকে, তখন সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি হ্যালাইড। যে এই কার্বনের সঙ্গে তো হ্যালোজেন আছে যুক্ত, সেই কার্বনের সঙ্গে যদি মিনিমাম 2টো হাইড্রোজেন পরমাণু অ্যাটাচ থাকে, তখন তাদের বলবো আমরা 1 ডিগ্রি মনোহ্যালাইড। এবার যদি সেই কার্বনের সঙ্গে শুধুমাত্র একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, আর মানে অ্যালকাইল গ্রুপ, তখন সেটাকে বলবো 2 ডিগ্রি। এবং যদি একটাও হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকে, তখন আমরা তাকে বলবো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এগুলো সব মনোহ্যালাইডের 3 রকম প্রকার। এবার আমরা আসি ডাইহ্যালাইড। তো ডাইহ্যালাইডে কি হবে, যে 2টো মিনিমাম হ্যালোজেন পরমাণু থাকবে। তো এবার ডাইহ্যালাইড 2 রকমের আছে, যেমন কিনা যে 2টো হ্যালোজেন পরমাণু আইদার কি হতে পারে, যে একটা কার্বনের সঙ্গে 2টো হ্যালোজেন পরমাণু, বা 2টো পাশাপাশি কার্বনের মধ্যে 2টো হ্যালোজেন পরমাণু, এক্স ফর হ্যালোজেন। তো এখানে আমি আর দিয়ে দিলাম 2টো, এখানেও কিছু প্রতিস্থাপক তো আছেই। তো যখন একটাই কার্বনের সঙ্গে 2টো হ্যালোজেন পরমাণু থাকবে, তখন তাদেরকে বলবো আমরা জেম হ্যালাইড। ঠিক আছে। এবার যখন আমরা 2টো পাশাপাশি যখন থাকবে, তখন তাকে আমরা ভিস ডাই হ্যালাইড, এখানেও ডাই বলতে পারি, যে জেম ডাই হ্যালাইড, জেম ডাই হ্যালাইড এবং ভিস ডাই হ্যালাইড। ভিস মানে ভিসিনাল, এই ভিসিনাল মানে পাশাপাশি 2টো কার্বনে 2টো হ্যালোজেন আছে ভিসিনাল পজিশনে। তো ভিসিনাল পজিশন মানে কিন্তু এরকম অ্যাডজাসেন্ট যে পজিশন, সেটাকেই বোঝায়। তো এটা হচ্ছে ডাইহ্যালাইড গেল। এবার আমাদের ট্রাইহ্যালাইড কিন্তু খুব আমাদের কমনলি আমরা তাদেরকে চিনি। তো ট্রাইহ্যালাইড কারা হয়, যেমন আমাদের ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম কিন্তু একটা ট্রাইহ্যালাইডেরই এক্সাম্পল। এই ক্লোরিন আছে কার্বনের সঙ্গে, সেই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এটা কিন্তু ক্লোরোফর্ম বলে। এই কিন্তু ট্রাইহ্যালাইডের এক্সাম্পল, যে ক্লোরোফর্ম। এরকমভাবে ক্লোরোফর্ম আছে, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, এরা হয়, এরা সবই হচ্ছে ট্রাইহ্যালাইডের মধ্যে পড়ে। আবার টেট্রাহ্যালাইডের মধ্যে কি হয়, যেমন CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু একটা টেট্রাহ্যালাইডের মধ্যে পড়লো। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের হ্যালাইড যৌগ।
তো এবার এই হ্যালাইড যৌগগুলোকেও বিভিন্ন রকম অর্গানিক কম্পাউন্ড থেকে, বিভিন্ন ক্লাস অফ অর্গানিক কম্পাউন্ড থেকে কিভাবে তৈরি করা হয় তার কিছু রিয়াকশন আমরা এখানে দেখব। তো ফার্স্টে তাহলে আমরা আসি প্রিপারেশন প্রসিডিউর, বিভিন্ন রকম প্রিপারেশনের যে রিয়াকশনগুলো ইনভলভ হয় সেগুলো। তো ফার্স্ট আমরা আসি যে অ্যালকোহল থেকে কিভাবে করা যায়। তাহলে অ্যালকোহল থেকে আমরা কিভাবে হ্যালো হাইড্রোকার্বন তৈরি করতে পারি তার বিভিন্ন রকম প্রসেস আছে। যেমন আমরা অ্যালকোহল বলতে বুঝি আমরা ROH, এই সিস্টেমটা হচ্ছে আমাদের অ্যালকোহল, OH গ্রুপ থাকা মানেই হচ্ছে অ্যালকোহল যৌগ সেটা। তো এবার এই অ্যালকোহলের সঙ্গে যদি আমরা HX, হ্যালোজেন হাইড্রাসিড, যেমন HCl, HBr, HI, HF এবং HX নর্মাল থাকলেই হবে। তো যদি রিয়াকশন করাই তাহলে কি হয়, এখান থেকে কিন্তু এই RX-টা তৈরি হয়। তো এই তো অ্যাসিড, সেই অ্যাসিডটা হচ্ছে এখানে প্রোটনেশন করে অক্সিজেনের সঙ্গে, তারপরে OH2 জল হিসেবে এখান থেকে বেরোয় যায়, আর এই হ্যালোজেনটা এখানে অ্যাটাচড হয়। এটা একটা প্রতিস্থাপক রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন। তো এই রিয়াকশনটার ক্ষেত্রে কিন্তু কি হয় যে HX, যেখানে HX তো অনেক রকমের আছে, যে HI, HCl, HBr, HCl এবং HF। তো যদি আমরা বলি যে কোন হ্যালোজেন হাইড্রাসিডের সঙ্গে এর রিয়াকশনটা ফাস্টেস্ট হবে, তার মানে অ্যাকচুয়ালি কোন হ্যালোজেন হাইড্রাসিড ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রিয়াকশনটা হবে, তো সেটা কিন্তু এই অর্ডারে হবে। যেহেতু আমাদের HIটা হচ্ছে এখানে স্ট্রংগেস্ট অ্যাসিড এই হ্যালোজেন হাইড্রাসিডগুলোর মধ্যে, তাই HIটাই কিন্তু এখানে সবথেকে ভালো রিয়াকশন অংশগ্রহণ করবে। আর যদি আমরা বলি আবার যে এই অ্যালকোহলগুলোর মধ্যে কোন অ্যালকোহলটা সবথেকে বেশি রিঅ্যাক্টিভিটি শো করবে, তো সেক্ষেত্রে কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয় সেটা কিন্তু রিঅ্যাক্টিভিটি বেশি হবে সব থেকে, আর 1 ডিগ্রি অ্যালকোহলের সব থেকে কম হবে। এর কারণটা কি, যে রিয়াকশনের যখন চলে এটা একটা প্রতিস্থাপক রিয়াকশন, সেটা নিয়েও আমরা একটা পরে ভিডিও করব। তো এখানে রিয়াকশনের যে মেকানিজম, সেই মেকানিজম হয় কি অ্যাকচুয়ালি যে 3 ডিগ্রি অ্যালকোহল এখানে এই সিস্টেমে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে। সেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু স্টেবিলিটি অনেক বেশি, তাই রিয়াকশনে ভালো পার্টিসিপেট করে, রিয়াকশনটা ফাস্টেস্ট হয়। তো 2 ডিগ্রি অ্যালকোহলের স্টেবিলিটি এর চেয়ে কম, 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে এর চেয়েও কম, সেই হচ্ছে কারণ। আবার আর কীভাবে হয়, যদি আমরা এখানে PCl3 ইউজ করি তাহলে কিন্তু এখানে HCl তৈরি হয়ে যাবে, আর সঙ্গে আমাদের H3PO3 এটা তৈরি হবে। তো যদি আবার আমরা এর সঙ্গে PCl5 ব্যবহার করি তাহলেও কিন্তু একই রকমভাবে HCl, এই যে একটা আমাদের হ্যালো হাইড্রোকার্বন তৈরি হয়ে গেল। যদি এটা ক্লোরো হাইড্রোকার্বন, তো তার সঙ্গে এখানে POCl3 তৈরি হয় আর তৈরি হয় HCl। তো মুখ্যত আমাদের হ্যালো হাইড্রোকার্বন তো হচ্ছেই, তাই না? তো এর সঙ্গে যদি আবার আমরা থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া পাই, এই যে SOCl2 মানে হচ্ছে থায়োনিল ক্লোরাইড, তাহলেও কিন্তু এখানে HCl তৈরি হচ্ছে। তো এই বিভিন্ন রকমভাবে হ্যালো হাইড্রোকার্বন তৈরি হচ্ছে। আবারও একটা রিয়াকশন আছে যে এর সঙ্গে যদি আমরা রেড ফসফরাস আর হ্যালোজেন যদি ইউজ করি, এর মিক্সচারটা যদি ইউজ করি, তাহলেও কিন্তু এখানে RX তৈরি হবে। কিন্তু এই রিয়াকশনটা কিন্তু আমাদের এই রিয়াকশনের তুলনায় এই যে HX দিয়ে যে আমরা তৈরি করলাম তার থেকে কিন্তু এটা ভালো। কেন? অ্যাডভান্টেজের অনেক বেশি আছে। কারণ কি, এখানে কিন্তু এই কার্বোক্যাটায়ন জেনারেট হওয়ার পরে এখানে কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জমেন্ট করে কিন্তু অন্যান্য প্রোডাক্টও তৈরি করতে পারে, কিন্তু এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্টের প্রবাবিলিটি বা পসিবিলিটি কিছুই নেই। তো যে অ্যালকোহল থেকে আমরা স্টার্ট করবো সেরকমই আমরা হ্যালাইড বা হ্যালো হাইড্রোকার্বন পাবো। সেক্ষেত্রে এই রিয়াকশনটার কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে। তো আমরা অ্যালকোহল থেকে বিভিন্নভাবেই আমরা হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুত করতে পারলাম। তো এখন আমরা আসি অ্যালকিন থেকে কিভাবে করা যায় সেটা দেখি। এবার আমরা যে অ্যালকিন থেকে কিভাবে করবো, যে আমাদের যদি নর্মাল অ্যালকিন সিস্টেম, তো আমরা এটাই, তার সঙ্গে যদি আমরা একই রকমভাবে আবার হ্যালোজেন হাইড্রাসিড রিয়াকশন করাই, তাহলে মার্কোনিকভ নীতি অনুসারে, এখানে যদি মার্কোনিকভ পরে বলছি, এখানে তো দুটো কার্বনই এখানে আমাদের প্রতিসম কার্বন, সিমেট্রিক্যাল কার্বন, সেক্ষেত্রে যে কোনোটার সঙ্গে আমাদের কিন্তু হাইড্রোজেন আর X যুক্ত হয়ে গেল। তাহলে যদি আমরা এক্সাম্পল নিয়ে দেখাই, এখানে যে ইথিলিন যদি মলিকুলস থাকে, তো ইথিলিনের তো দুটো কার্বনই সিমেট্রিক্যাল, তার সঙ্গে যদি HX রিয়াকশন করে তাহলে কি, যে কোনোটার সঙ্গেই X আর যে কোনোটার সঙ্গে H যুক্ত হলেও একই রকম কম্পাউন্ড তৈরি হবে। যেখানে যদি X হয়, এখানে যদি H হয়, কম্পাউন্ড তো একই রকম হবে। তো এক্ষেত্রে যেহেতু সিমেট্রিক্যাল, কোনটার সঙ্গে হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে, কোনটার সঙ্গে X যুক্ত হচ্ছে, সেটা কিন্তু এখানে ম্যাটার করছে না।
দুটো ক্ষেত্রেই সিমেট্রিক্যাল প্রোডাক্ট। কিন্তু যদি এই অ্যালকিনটা প্রতিসম না হয়, যদি অ্যালকিনটা এরকম টাইপের হয়, এটা তো প্রতিসম অ্যালকিন না, যে এই কার্বনটা যেরকম এনভায়রনমেন্ট, এই কার্বনটার এনভায়রনমেন্ট তো সেপারেট, যেখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু এখানে একটা এইচ আর একটা মিথাইল আছে, তাহলে এই অ্যালকিনটা কিন্তু সিমেট্রিক্যাল না। তো এই ক্ষেত্রে যদি আমাদের এইচএক্স রিঅ্যাকশন করে তখন কিন্তু মার্কনিকফের নীতি অনুসারে, যেটা ক্লাস 11ও তোমাদের নিশ্চয়ই পড়া হয়ে গেছে, তো মার্কনিকফের নীতি অনুসারে তোমরা নিশ্চয়ই জানো যে এই নেগেটিভ পার্টটা, যে এক্স এখানে নেগেটিভ, এইচ হচ্ছে পজিটিভ পার্ট, তো নেগেটিভ পার্টটা সেখানেই যুক্ত হয় যে কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম। এই হচ্ছে রিঅ্যাকশন। আর আরেকটা তৈরি হয় কিন্তু সেটা হচ্ছে খুব অল্প পরিমাণে তৈরি হয়, মানে গৌণ প্রোডাক্ট তৈরি হয়। মেজর প্রোডাক্ট কিন্তু এটাই হয়, যে অল্টারনেটিভটাও হয় কিন্তু সেটা খুব কম পরিমাণে। তো মেজর প্রোডাক্ট এটাই হয়ে যায় মার্কনিকফ নীতি অনুসারে। এবার যদি এই সেম রিঅ্যাকশনটাই আমরা জানি, যদি HBr কে দিয়ে আর সেখানে পারক্সাইড ইউজ করি আমরা, যেমন হচ্ছে বেনজয়েল ক্লোরাইড, বেনজয়েল পারক্সাইড, যেমন PH CO এই বেনজয়েল পারক্সাইড যদি আমরা এরকম ইউজ করি তখন কিন্তু রিঅ্যাকশনটার ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যায়। মার্কনিকফ নীতিটা অ্যান্টি মার্কনিকফ নীতি অ্যাপ্লাই হয়ে যায় এখানে, এখানেই H এখানেই X মানে এখানে তো ব্রোমিন নেওয়া আছে, তাহলে হচ্ছে ব্রোমিন হবে এখানে। তো যদিও পারক্সাইড ইফেক্টটা কিন্তু শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই প্রযোজ্য হয়, অন্য কোনো হ্যালোজেন হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কিন্তু পারক্সাইড ইফেক্টটা কার্যকরী হয় না। আমরা যদি পারক্সাইড দেওয়ার পরেও এখানে HCl দিতাম তাহলে কিন্তু এই মার্কনিকফ নীতি অনুসারেই যে প্রোডাক্ট হওয়া সেটাই হতো। এই প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র HBr থাকলেই হবে, অন্য কোনো হ্যালোজেন হাইড্রোক্সাইড থাকলে হবে না। তো এই হচ্ছে আমাদের অ্যালকিনের সঙ্গে অ্যাডিশন রিঅ্যাকশন চলে গেল। এবার এইভাবে হ্যালোজেন হাইড্রোক্সাইড আমরা অ্যাকচুয়ালি হ্যালো হাইড্রোকার্বন আমরা তৈরি করতে পারলাম। তো আরেকটা বলি যে এবার যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি করতে পারি কিনা। কার্বক্সিলিক অ্যাসিড বলতে আমরা একে বুঝি কার্বক্সিলিক অ্যাসিড, তার সঙ্গে যদি আমরা নর্মাল সিলভার অক্সাইড যদি রিঅ্যাকশন করতো তাহলে একটা সিলভার সল্ট তৈরি হয়ে থাকতো। এবার এই সিলভার সল্টের সঙ্গে যদি আমরা হ্যালোজেন এবং CCl4 দ্রাবক ইউজ করে রিঅ্যাকশন করাই তাহলে কিন্তু এখানে RH তৈরি হবে। যদিও এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ব্রোমিনটাই সব থেকে বেশি কার্যকরী, ক্লোরিন আর আয়োডিন কিন্তু এই রিঅ্যাকশনের ক্ষেত্রে সেইভাবে কার্যকরী হয় না। তো ব্রোমিনটাই এখানে ইফেক্টিভলি রিঅ্যাকশনটা পার্টিসিপেট করে এবং তার ফলে যে RBrটাই কিন্তু এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি হয়। তো এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি দেখতে পেলাম যে কার্বক্সিলিক অ্যাসিড থেকেও কিন্তু আমরা এই হ্যালো হাইড্রোকার্বন তৈরি করতে পারলাম। তো এই রিঅ্যাকশনটার নাম আছে, এই রিঅ্যাকশনটাকে বলা হয় হচ্ছে আনস্টিকার রিঅ্যাকশন। আনস্টিকার রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু এটা তৈরি করতে পারলাম। এবারে আমরা দেখি আরেকটা রিঅ্যাকশন যেটাকে ফিনকেলস্টেন রিঅ্যাকশন বলে। ফিনকেলস্টেন রিঅ্যাকশন, সেখানে কি হয় যে আমরা যদি যে একটা এরকম নিলাম RCl, আবার আমরা নিলাম হচ্ছে RBr, তার সঙ্গে যদি আমরা সোডিয়াম আয়োডাইড ইন অ্যাসিটোন সলভেন্ট, অ্যাসিটোন যখন সলভেন্ট হিসেবে কাজ করবে রিঅ্যাকশন করাই তাহলে কিন্তু RI তৈরি হবে। আর সঙ্গে কি হবে NaCl NaBr। তো NaCl NaBrটা কিন্তু এই অ্যাসিটোনের মধ্যে ডিজলভ হয় না, তো সেই সলিউশন থেকে তাদের ইজিলি সেপারেট করা যায়। আর সলিউশনে তখন এটাই পড়ে থাকে এই আমাদের আয়োডাইড। তো এই রিঅ্যাকশনটার ইম্পর্টেন্সটা এখানেই যে আমরা ইফেক্টিভলি এই হাইড্রোকার্বনগুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো এই রিঅ্যাকশন প্রসেসের মাধ্যমে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ফিনকেলস্টেন রিঅ্যাকশন। আর ইজিলি সেপারেটের কথাটা বললাম, যে NaCl NaBr হচ্ছে যেহেতু সলিউশনে ডিজলভ হয় না তাহলে সেটা ইজিলি আমাদের সলিউশন থেকে সেপারেটেড হয়ে যায়, তো ফিল্টার করে আমরা সেপারেট করতে পারি। তো এই সমস্ত রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা হ্যালো হাইড্রোকার্বন তৈরি করতে পারলাম। তো প্রপার্টিসের মধ্যে এটাই বলার যে আমাদের নর্মালি এদের যে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক যদি বলি যে বিভিন্ন রকম হ্যালো হাইড্রোকার্বন তো হচ্ছে RI RBr RCl RF, এদের মধ্যে যদি বলি যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে এই হ্যালো হাইড্রোকার্বনগুলোর মধ্যে,
তো আর এর ক্ষেত্রে সব থেকে বেশি হওয়া উচিত, কারণ এর মলিকুলার ওয়েট সব থেকে বেশি হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স সব থেকে বেশি হবে, তাই এরই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হবে। তাহলে এই অর্ডারেই সেটা চলবে। কিন্তু যদি এরকম হতো যে প্রত্যেকেরই মলিকুলার ওয়েট সেম, আমি সিএল দিলাম এখানে, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম, তারপর সবই কিন্তু 4টা করে কার্বন প্রত্যেকটাতেই আছে। তাহলে সেই হিসাবে প্রত্যেকেরই মলিকুলার ওয়েট কিন্তু সেম হবে, কারণ এদের আণবিক সংকেত কিন্তু প্রত্যেকেরই একই। কিন্তু বাস্তবে দেখা যায় যে এর কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু এর সব থেকে বেশি। যদি বয়লিং পয়েন্ট হিসাব করি তাহলে কিন্তু এর সব থেকে বেশি, সব থেকে লোয়েস্ট এর। কিন্তু কেন? তার কারণটা হচ্ছে যে এরা তো স্ট্রেট চেন কম্পাউন্ড। এবার স্ট্রেট চেন কম্পাউন্ড হওয়ার জন্য এই মলিকুলসগুলোর মধ্যে যে ইন্টারাকশনটা হবে সেই ইন্টারাকশনটার ক্ষেত্রে সারফেস এরিয়াটা কিন্তু এরা বেশি পাবে, ইন্টারাকশন করার কিন্তু জায়গাটা বেশি পাবে এরা। কারণ দুটো স্ট্রেট চেন কম্পাউন্ড কি হবে, এই দুজনের মধ্যে সারফেস এরিয়া অফ ইন্টারাকশনটা বেশি হচ্ছে। আর এটা তো অনেকটাই যখনই এই দিক থেকে এদিকে আমরা শিফট হচ্ছে মলিকুলসটা কিন্তু অনেকটাই স্ফেরিক্যাল আকার ধারণ করছে আর কি। তো এটা তো অনেকটাই স্ফেরিক্যাল যদি হয়, এবার সেটা কি হবে, সেটা যখন কাছাকাছি আসবে তাদের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট যেটা হবে সেই কন্ট্যাক্টের কিন্তু সারফেস এরিয়া অনেক কম হবে। তার মানে তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটাও কিন্তু অনেক কম হবে। তার মানে মলিকুলসগুলোকে আমরা ইজিলি সেপারেট করতে পারবো বাই হিটিং। তার মানে কি দেখাচ্ছে যে এটারই সবসময় কিন্তু এদের মধ্যে বয়লিং পয়েন্টটা বেশি হবে, কারণ এখানে ইন্টারাকশনটা বেশি, মলিকুলসগুলোর মধ্যে ইন্টারাকশন বেশি, এখানে একটু কম, এখানে কম, এখানে আরও কম। এই হলো এদের প্রপার্টিস নিয়ে কিছুটা কথা। এইবার আমাদের হ্যালো হাইড্রোকার্বনগুলো কী কী বিক্রিয়া অংশগ্রহণ করে, এরা কী কী বিক্রিয়া পার্টিসিপেট করে সেটাও একটু দেখি। তো রিয়াকশনগুলো, হ্যালো হাইড্রোকার্বনের বিভিন্ন রিয়াকশন। তো প্রথমে কিছু সাবস্টিটিউশন রিয়াকশন নিয়ে কথা বলি। প্রতিস্থাপন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন। তো সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে বেশ কিছু আছে, যেমন কিনা আমরা আমরা হ্যালো হাইড্রোকার্বন দিলাম, এবার এর সঙ্গে যদি আমরা ওয়াটার এবং কোনো একটা অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে কিন্তু কি হয়, এখানে অ্যালকোহল তৈরি হয়। এখানে ওয়াটারের থেকে গিয়ে এখানে অ্যাটাক করে এক্সট্রা বার করে দেয়, তার ফলে এটা আমাদের অ্যালকোহল যৌগ তৈরি হয়ে গেল প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। এবার যদি আমরা এখানে অ্যামোনিয়া দিই, সেক্ষেত্রেও কিন্তু এই লোন পেয়ার দিয়ে রিয়াকশন করে আর NH2 হয়ে যাবে, অ্যামিন যৌগ হয়ে গেল। তারপর যদি আমরা এখানে সোডিয়াম নাইট্রেট দিয়ে দিই, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আর NO2। যদি আমরা এখানে আবার অ্যালকক্সাইড আয়ন দিই, যেমন কিনা CH3O Na+, এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি উইলিয়ামসন সংশ্লেষণ বলে, যেখানে তখন কি হবে, এই মাইনাসটা দিয়ে এখানে অ্যাটাক করবে, এক্সট্রা বের হয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, ROCH3। এটা একটা ইথার যৌগ, এটাকে কিন্তু উইলিয়ামসন সিনথেসিস বলে, অ্যাকচুয়ালি উইলিয়ামসন সিনথেসিস। তাহলে আমরা ইথার যৌগ তৈরি করতে পারলাম, এটা হলো। তারপরে যদি আমরা আবার কেসিএন এর সঙ্গে বিক্রিয়া করি, এখানে লিখি, যদি আমরা কেসিএন এর সঙ্গে বিক্রিয়া করি তাহলে কিন্তু তৈরি হবে RCN। যদি আমরা কেসিএন এর বদলে সিলভার সায়ানাইড দিয়ে বিক্রিয়া করাই, তখন কিন্তু তৈরি হবে RNC। কিন্তু এটা কেন হলো, কারণ কেসিএন দিয়ে বিক্রিয়া করার ফলে কি হয়, যে কেসিএন তো একটা আয়নীয় যৌগ, সে কিন্তু Cn- আয়ন তৈরি করে। এবার C এইটাই হচ্ছে তখন অ্যাটাক করে আর এর সঙ্গে, তাই RCN, মানে এখানে C এর সঙ্গে কিন্তু আর এর বন্ডিংটা আছে। আর AgCN যেহেতু কোভ্যালেন্ট যৌগ, এখানে কিন্তু Cn- আয়ন কিন্তু তৈরি হয় না, তখন অ্যাটাকটা কিন্তু এই নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা দিয়ে অ্যাটাক হয়, তাই বন্ডিংটা নাইট্রোজেনের সঙ্গে এখানে আছে। তো এই হচ্ছে আমাদের কিছু প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। এবার আমরা দেখি একটা কোনো হ্যালো হাইড্রোকার্বনকে যদি আমরা, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি রিয়াকশনটার নাম হচ্ছে, বলা হয় বাংলায় বললে হচ্ছে অপনয়ন বিক্রিয়া, ইংরেজিতে বললে হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। মানে সিস্টেম থেকে কিছু
এলিমিনেট হয়ে যাবে, বের হয়ে যাবে। তো এরকম একটা কম্পাউন্ড নিলাম, এখানে হ্যালোজেন। তো এরকম কম্পাউন্ডকে যদি আমরা অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করাই, তাহলে কিন্তু হয় কি, এই HXটা মাইনাস HX হয়ে বের হয়ে যায়, আর এখানে হাফ বন্ড মিলে একটা পাই বন্ড তৈরি করে। তার মানে অ্যালকিন তৈরি হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, যদি সিমেট্রিক্যাল হয়, যেমন কিনা এখানে আমি যদি এইভাবে যৌগ আমরা রাখতাম, এই আমাদের সেম রিয়েজেন্ট যদি ইউজ করতাম, তাহলে এই ইথিলিন টাইপ প্রোডাক্ট হতো। কিন্তু যদি এরকম ধরনের ঘটনা থাকে, সেক্ষেত্রে যদি আমরা এই সেম রিয়াকশন করি, তখন কিন্তু একটা প্রোডাক্ট আমরা পাবো না। কারণ কি, এখানে দুইটা প্রবাবিলিটি আমাদের আছে। কি প্রবাবিলিটি? যে এই হ্যালোজেনের সঙ্গে এখানে যে একটা H আছে, এখানে যে একটা H আছে, সেটাও এলিমিনেট হতে পারে HX হিসাবে, বা এখানে যে একটা হাইড্রোজেন পরমাণু আছে, সেটাও কিন্তু HX হিসাবে বেরিয়ে যেতে পারে। কিন্তু কোনটা তাহলে হবে? কোনটা বলতে দুটোই হবে, কিন্তু একটা মেজর হবে, একটা প্রপোর্শনালি বেশি হবে, একটা কম হবে। একটা মেজর প্রোডাক্ট, একটা মাইনর প্রোডাক্ট। কিন্তু কোনটা মেজর প্রোডাক্ট হবে? সেটা হবে যে অ্যালকিনটি, এটা বলতে অ্যালকিন তৈরি হয়, যে অ্যালকিনটি বেশি স্টেবিলিটি গেইন করবে। এবার কোন অ্যালকিনটি বেশি স্টেবিলিটি গেইন করবে? যে অ্যালকিনে প্রতিস্থাপকের সংখ্যা বেশি হবে। এবার কেন প্রতিস্থাপকের সংখ্যা বেশি থাকলে সেই অ্যালকিনটি স্টেবিলিটি গেইন করে? তার কারণ হচ্ছে হাইপার কনজুগেশন ইফেক্ট। দেখি এখানে, যদি কিনা এইটা হতো, এটা যদি A, এটা যদি B হতো, তাহলে এখানে কি তৈরি হতো? CH3CH ডবল বন্ড CH3, এটা হচ্ছে A প্রোডাক্ট হলো। আর যদি B হতো, B এই এলিমিনেশনটা হতো, তাহলে তৈরি হতো CH3CH2CH ডবল বন্ড CH2। তো প্রতিস্থাপক বলতে এখানে কি বোঝাচ্ছি, যে আমরা যদি এই অ্যালকিন দুটোকে আলাদা আলাদা করে লিখে নিই, যদি আমরা এই অ্যালকিন দুটোকে আলাদা করে লিখে নিই, এই একটা H, এই অ্যালকিনটিকে আমরা লিখছি এখানে CH3, এই একটা H, CH3, আর এটা হচ্ছে আমাদের A অ্যালকিন। আর B অ্যালকিনটি কি হবে লিখবো আমরা? এই হচ্ছে B অ্যালকিন। তো এখানে এই অ্যালকিনটির ক্ষেত্রে এই যে দুটো কিন্তু প্রতিস্থাপক আছে, দুটো মিথাইল প্রতিস্থাপক, কিন্তু শুধু এখানে কিন্তু একটাই ইথাইল প্রতিস্থাপক কিন্তু শুধুমাত্র আছে। তাহলে প্রতিস্থাপকের সংখ্যা এই অ্যালকিনটিতে বেশি, আর সংখ্যা বেশি থাকার জন্য এখানে হাইপার কনজুগেশন ইফেক্ট কটা হাইড্রোজেন দ্বারা হবে? ছটা হাইড্রোজেনের দ্বারা এখানে হাইপার কনজুগেশন ইফেক্ট হবে এবং এই স্টেবিলিটি গেইন করবে। কিন্তু এই স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দুটো হাইড্রোজেন কিন্তু এই হাইপার কনজুগেশন ইফেক্টের দ্বারা একে স্টেবিলিটি দিবে। তার মানে দেখতে পাচ্ছি যে এই যৌগটার স্টেবিলিটি অনেক বেশি, স্টেবিলিটি অনেক কম। তার মানে এটাই হবে মেজর প্রোডাক্ট, তখন এটা হবে হচ্ছে মাইনর প্রোডাক্ট। এইভাবেই রিয়াকশনটা কিন্তু এলিমিনেশন রিয়াকশনটা এখন হবে। তো রিয়েজেন্ট কিন্তু আমাদের এখানে অ্যালকোহলীয় KOH। তো অদ্ভুত বিষয়, যখন আমরা এই হ্যালোহাইড্রোকার্বনের ক্ষেত্রে জলীয় KOH ইউজ করব, তখন কিন্তু নর্মাল প্রতিস্থাপন বিক্রিয়া হবে, কিন্তু যখন আমরা অ্যালকোহলীয় KOH ইউজ করব, তখন কিন্তু দেখা যাচ্ছে এলিমিনেশন বিক্রিয়া হচ্ছে কিন্তু একটা। তো এটা আমাদের রিয়াকশন গেল। এবার আসি আমরা আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন, যেটাকে কিনা আমরা বলি ভার্জ বিক্রিয়া। ভার্জ রিয়াকশন, উর্জ রিয়াকশনও বলে, উর্জ রিয়াকশন অনেক সময় বলে। তো ভার্জ রিয়াকশনে হয় কি, যে আমরা অ্যালকিল হ্যালাইড নিব, তার সঙ্গে সোডিয়াম এবং শুষ্ক ইথার দিয়ে ড্রাই ইথার, এই ড্রাই ইথার দিয়ে এই হ্যালোহাইড্রোকার্বনের বিক্রিয়া করাবো। তাহলে হবে কি, যে দুটো RX এখানে অ্যাকচুয়ালি হয়, যে মাঝখানে দুটো সোডিয়াম পরমাণু নিয়ে এই দুটো RX এখান থেকে 2NaX হিসেবে বের হয়ে যায়, এবং এই আর কানেক্ট হয়ে একটা কি তৈরি করে? অ্যালকেন তৈরি করে।
তো এই রিয়াকশনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ছোট যৌগ থেকে মানে কার্বন সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি বাড়ানো গেল। যেখানে যদি কার্বন সংখ্যা যা ছিল এখানে তার ডবল হয়ে গেল। তাহলে কার্বন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা যৌগে যদি কার্বন সংখ্যা বাড়ানোর কোনো প্রশ্ন আসে তখন কিন্তু আমরা এই ভার্জ রিয়াকশনটাকে অ্যাপ্লাই করতে পারি, যে নিম্নতর একটা যৌগ থেকে উচ্চতর যৌগতে যেতে পারি আমরা। তো এখানে এইভাবেই আমরা রিয়াকশনটা দেখলাম যে শুষ্ক ইথার প্রয়োগ করবো সোডিয়াম এবং আরএক্সটাকে, আরএক্স তো ওখানে একটা মলিকুলস থাকে না, অনেকগুলো থাকে, তো যে কোনো দুটো আরএক্স মলিকুলস একটা রিয়াকশনে পার্টিসিপেট করে অ্যালকেন তৈরি করে। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলার যে একই রকম যদি আমরা নিই হ্যালো হাইড্রোকার্বন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমরা দুই রকম হ্যালো হাইড্রোকার্বন ইউজ করি এবং সেম রিয়াকশন করে তাহলে কিন্তু বিক্রিয়াটা কিন্তু ফেল করে যাবে। কেন? কারণ কি, একই রকম বললাম যে আরএক্স তো একটা মলিকুলস এখানে নেই, এখানে লক্ষ লক্ষ মলিকুলস থাকবে যখন আমরা নিব। তো সেই ক্ষেত্রে রিয়াকশন যখন হবে তখন কিন্তু যে এর সঙ্গে বিক্রিয়া করে কিন্তু আর ড্যাশ হবেই, যে দুটো হ্যালো হাইড্রোকার্বন বিক্রিয়া করে এটা হবেই, কিন্তু তার সঙ্গে দুটো আরএক্স এর বিক্রিয়ার মাধ্যমে আর তৈরি হবে এবং দুটো আর ড্যাশ এর বিক্রিয়া করে কিন্তু আর ড্যাশ এটাও হবে। তার মানে তিন রকমের প্রোডাক্ট কিন্তু রিয়াকশনে তৈরি হবে এবং রিয়াকশনের মধ্যে এই তিনটা প্রোডাক্ট মিশ্রণ হিসাবে থেকেই যাবে। আর আমার যেটা ইচ্ছা ছিল যে এই প্রোডাক্টটা আমার তৈরির উদ্দেশ্য ছিল, তার সঙ্গে তো এরাও মিশে থাকলো, তো এদেরকে কিন্তু আমি পৃথক করে আলাদা করতে পারবো না, কোনোভাবেই করতে পারবো না। কারণ কি, যে এদের প্রত্যেকটা যে হাইড্রোকার্বন তৈরি হলো সেই প্রত্যেকটা হাইড্রোকার্বনেরই কিন্তু স্ফুটনাঙ্ক বলিং পয়েন্ট কিন্তু খুব কাছাকাছি, সুতরাং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করেও কিন্তু আংশিক পাতন করেও কিন্তু আমি এদেরকে সেপারেট করতে পারবো না, তাই এদের মিক্সচার হিসেবে থেকে যাবে। তার মানে আমার যে ডিজাইন প্রোডাক্টের ইচ্ছা ছিল সেটাও আমার সফল হলো না। এই কারণেই বলতে হবে যে এই রিয়াকশনটা কিন্তু এক্ষেত্রে হয় না। আর আরেকটা জিনিস এখানে যে 3 ডিগ্রি যদি আমাদের হ্যালাইড থাকে, 3 ডিগ্রি হ্যালাইডেও কিন্তু এই রিয়াকশনে পার্টিসিপেট করে না, অনলি 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডই কিন্তু এখানে ভালো রিয়াকশন করে। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু এই রিয়াকশনটাতে ভালো অংশগ্রহণ করে না, রিয়াকশনে কিছু হয় না। তো এই হচ্ছে আমাদের ভার্জ বিক্রিয়াটা হলো। তো ভার্জ বিক্রিয়া, এলিমিনেশন বিক্রিয়া আর কিছু প্রতিস্থাপন বিক্রিয়া এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটুকুই আজকে এই ভিডিওটিতে আমি দেখাচ্ছি। তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, থ্যাংক ইউ।